পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় 2 শতাধিক আসামির জামিন মঞ্জুর করেছে আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এ মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 10 ফেব্রুয়ারি। তবে উচ্চ আদালতে আপিল করা আসামিরা জামিন পাবেন না বলে আদেশে বলা হয়েছে। জুলাই বিপ্লবের পর নানা কারণে 5 দফা পিছিয়ে দেয়া হয় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলার জামিন ও সাক্ষ্য গ্রহণ শুনানি। এরপর বিডিআর সদস্যদের মুক্তি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজপথ অবরোধ করে জামিন দাবি করেন স্বজনরা। এরই মাঝে রবিবার সকালে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবাল ওই দিনের নরকীয় হত্যাকাণ্ডের বর্ণনা দেন। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুরু হয় জামিনের শুনানি। এ সময় হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে, 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। 200-রও বেশি আসামি জামিন হওয়ায় সন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবে আদালত। উচ্চ আদালতে যাদের খালাসের বিরুদ্ধে আপিল রয়েছে বা দণ্ডিত হয়েছেন তারা এখনই জামিন পাচ্ছেন না। এদিকে জামিন শুনানি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। তোর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় খালাস পাওয়া ব্যক্তিদের বিস্ফোরক মামলায় জামিন মঞ্জুর, এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিডিআর বিদ্রোহ মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। দেশের বিচার বিভাগের ইতিহাসে আসামির সংখ্যার দিক দিয়ে এটি সবচেয়ে বড় মামলা এবং এই মামলার আপনি সবচেয়ে বেশি আসামির আইনজীবী। তো আলোচিত এই মামলার বর্তমান যে অবস্থা, তাতে কি আপনি বা আপনার ক্লায়েন্টরা সন্তুষ্ট? না, ধন্যবাদ আপনাকে। এটা নিশ্চয়ই আমার আসামিরা আজকে 16 বছর পরে প্রায় 2 শতাধিক আসামি জামিন মুক্তি লাভ করায় তারা নিঃসন্দেহে তারা শুকরিয়া আদায় করেছেন এবং তারা অত্যন্ত খুশি। দেখেন, বিষয়টা হচ্ছে গত 16 বছর যাবত এই নিরপরাধ মানুষ যারা 2013 সালে তারা নির্দোষ সাব্যস্ত হয়েছিলেন হত্যা মামলায়, এবং তারপর থেকেই এই আসামিদের পক্ষে আমরা বিভিন্নভাবে আমরা জামিনের আবেদন করে আসছিলাম। কিন্তু তৎকালীন সরকারের সময় সেখানে আমরা আদালত থেকে এই বিষয়ে আমরা আসলে সুবিচার পাইনি, এবং 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে এখন বিচার বিভাগ স্বাধীন এবং একটা আইনের শাসন দেশে প্রতিষ্ঠিত, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা জামিনের আবেদন করলে মাননীয় আদালত অত্যন্ত বিচার বিশ্লেষণ করে ন্যায় বিচার করেছেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং তারই মধ্য দিয়ে আজকে প্রায় 2 শতাধিক আসামি তারা জামিনে মুক্তি পেয়েছে। তারা সম্পূর্ণ নিরপরাধ মানুষ, কারণ এর আগেই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তারা নিরপরাধ প্রমাণিত হয়েছিল এর আগে অন্য মামলাতেও। জি, তারপরও এই মামলার পূর্ণ তদন্তের দাবি উঠেছে সাবেক শহীদ সেনা কর্মকর্তা এবং তাদের স্বজনদের পক্ষ থেকে। পাশাপাশি অভিযুক্তরাও সেই দাবি কিন্তু তুলেছেন। এ ব্যাপারে আপনার অভিমত জানতে চাই। এটা তো দেখেন, এইটি আমরা গোড়া থেকেই আমরা বলে আসছিলাম যে এই মামলাটির তদন্ত সঠিক হয় নাই, কারণ তখনকার সময় আনিসুজ্জামান কমিশন, তারপরে সেনাবাহিনীর একটি তদন্ত কমিশন হয়েছিল, আজকের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তার নেতৃত্বে একটি তদন্ত কমিশন হয়েছিল, কিন্তু কোনো কমিশনের রিপোর্টই কিন্তু আলোর মুখ দেখেনি। তো দেরিতে হলে একটা জাতীয় তদন্ত কমিশন হয়েছে। এই ঘটনার পিছনে যারা মাস্টার মাইন্ড তাদেরকে আসলে লাইটে নিয়ে আসা উচিত। এবং আপনি জানেন ইতিমধ্যে ভিকটিম পরিবারের পক্ষ থেকেও অনেককে আসামি করে তারা একটা স্পেসিফিক অভিযোগ তারা দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যদিও আমি আসামিদের নাম আমরা জানতে পারি নাই, তবে আমরা যেটুকুন জানতে পেরেছি তৎকালীন প্রধানমন্ত্রী তারেক সিদ্দিকী সহ তৎকালীন সরকারের ঊর্ধ্বতন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তারা এই মামলার মধ্যে আসামি আছেন। এবং যে তদন্ত কমিশন তারা যদি সঠিকভাবে এবং নিরপেক্ষভাবে
তারা কাজ করেন, নিশ্চয়ই এই মাস্টারমাইন্ডদের বিষয়ে তারা সঠিক তথ্য উদ্ঘাটন করতে পারবেন এবং নিরপরাধ মানুষ যাদেরকে এই মামলায় ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিষয়টাও তাদের রিপোর্টে উদ্ঘাটিত হবে বলে আমরা বিশ্বাস করি। জি, দীর্ঘদিনেও আপনি বলছেন যে এই তদন্ত সঠিক হয়নি এবং কথায় বলে সময় কিন্তু প্রমাণ মুছে দেয়, আর সঠিক সময়ে তদন্ত না হলে আসল রহস্য উদ্ঘাটনও করা যায় না। যদি তাই সত্যি হয় তবে এত বছর পর পিলখানা হত্যার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশনের যে দাবি, সেই দাবি নিয়ে আপনার মূল্যায়ন কি? এটা দেখেন, এই বিষয়টা এটার পিছনে যে মাস্টারমাইন্ড আছে তারা কিন্তু এখনো জীবিত আছে, আমরা যারা বিশ্বাস করি। সো এটা 16 বছর অতিবাহিত হয়ে যাওয়ার কারণে যে অনেক এভিডেন্স মুছে যাবে এটা কিন্তু সেই রকম বিষয়টা না। এবং আমি বিশ্বাস করি এখনো সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে এক জায়গায় নিয়ে, এবং তার আগে অনেকগুলো প্রেক্ষাপট আছে। এইগুলি কিন্তু ইতিমধ্যে আপনারা বিভিন্ন মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে কিন্তু বেরিয়ে আসছে যে আমাদের আর কেউ অন্য কোনো রাষ্ট্রের পিছনে তারা কাজ করেছে কিনা বা অন্য কোনো দেশের কোনো সংস্থা এই বিষয়ে কোনো জড়িত ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আপনার বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে এসছে। এবং আমরা মামলাটি পরিচালনার মধ্য দিয়ে আমরা কিন্তু গোড়া থেকেই এই কথাগুলো বলে আসছিলাম যে এই আসামিরা এই হত্যাকাণ্ডের সাথে অনেকেই জড়িত না, এবং এর পিছনে একটা মাস্টার মাইন্ড, একটা গ্রুপ কাজ করেছে এবং অনেক আলামত আমরা পেয়েছিলাম তখন, এবং যার থেকে বোঝা গেছিল যে এই ঘটনার পিছনে অন্য কারো হাত আছে এবং অন্য কোনো পারপেট্রেটর যারা আছে তাদের একটা ইনভলভমেন্টের মধ্যে আছে। এটা আমরা এই মামলার মধ্যে বহু সাক্ষীকে আমরা যারা করেছি আমরা এই কথাগুলো তখন থেকে আমরা বলে আসছিলাম। দেরিতে হলেও একটা জাতীয় তদন্ত কমিশন হয়েছে, আমরা বিশ্বাস করি একদম পরিষ্কার। অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। একমাত্র ভোটের অধিকারই পারে জবাবদিহিতা নিশ্চিত করতে, তাই যে কোনো মূল্যে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে, এমন মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারকে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে আগামী 5 আগস্ট জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার সারাদিন ছিল নানা আয়োজন। সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। তারই ধারাবাহিকতায় বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সামনের নির্বাচন এত সহজ হবে না, তাই নেতাকর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি। এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য। দিন শেষে কিন্তু রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে যাই হোক, দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে, ওই মানুষটার কাছে, ওই ভোটারটার কাছে আপনাকে যেতে হবে। কিছু কিছু রাজনৈতিক শক্তি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। সভায় দলটির মহাসচিব সংস্কারে বেশি মনোযোগ না দিয়ে সুশাসনের দিকে মনোযোগী হতে বলেন অন্তর্বর্তী সরকারকে। অর্থনীতির অবস্থা ভালো না, জিনিসপত্রের দাম এমন ভাবে বেড়েছে যে মানুষের এখন না বিশ্বাস হতে গেছে, তাই না? প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অনুগ্রহ করে ওই দিকে নজর দিন, অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন। স্থায়ী কমিটির সদস্যরাও দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এমনকি গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ভোট দিয়ে ইতিহাস সৃষ্টির কথাও বলেন। জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি হওয়ার মতো কোন পদক্ষেপ আমরা এখন দেখছি যেটা জাতির জন্য কল্যাণ হয়ে আনবে। সব কিছুর বিনিময়ে বাংলাদেশের সবচাইতে জরুরি হলো ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থাকার নির্দেশ দেয়া হয় আলোচনা সভা থেকে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ।
36 সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাঘমারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের মধ্য দিয়ে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করেন। জিয়াউর রহমানের শৈশব ও কৈশোর কাটে বগুড়া ও কলকাতায়। শিক্ষাজীবন শেষে 1955 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক ও জেড ফোর্সের প্রধান হিসেবে জিয়াউর রহমান এদেশের মানুষের কাছে প্রথম পরিচিত হলেও পরে তিনি একজন জনপ্রিয় রাষ্ট্রনায়কে পরিণত হন। গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, সূচনা করেন দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির। 71 সালে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা যেমন দেশের মুক্তিকামী মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস ও প্রেরণা জুগিয়েছিল, তেমনি 75 সালে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে, তখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নেতৃত্বের আসনে বসেন, হাল ধরেন দেশের। এরই ধারাবাহিকতায় হন দেশের রাষ্ট্রপতি। এই জিয়াউর রহমান দেশের যে পররাষ্ট্রনীতি থেকে শুরু করে যে আমাদের যে সেনাবাহিনী একটু স্বাধীনতার পথে বিশৃঙ্খলে ছিল, সেই সেনাবাহিনীকেও কিন্তু জিয়াউর রহমান সুশৃঙ্খল সেনাবাহিনীতে পরিণত করেছিলেন। পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, পররাষ্ট্রনীতিতে আনেন ব্যাপক পরিবর্তন। চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে নতুন সম্পর্কের সূচনা করেন জিয়াউর রহমান। দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠিত হয় তারই উদ্যোগে। ওয়াইসিকে শক্তিশালী করার মাধ্যমে মুসলিম উম্মার সংহতি জোরদারে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ এবং আশেপাশের দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য সার্ক গঠন করেছিলেন। বাংলাদেশ যখন তলাবিহীন ঝুরির আন্তর্জাতিক খেতাব পায়, এমন দুঃসময়ে 7ই নভেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতার হাল ধরেন। তিনি ছিলেন আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে এক আপোষহীন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। মুক্তির যুদ্ধে সাহসী অবদানের জন্য স্বাধীনতার পর তৎকালীন সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে। 1981 সালে 30 মে কয়েকজন বিপদগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মর্মান্তিকভাবে নিহত হন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ ডেস্ক। এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। রাজনীতিতে সম্পৃক্ত না থেকেও বাবার পরিচয়ের বদৌলতে রাতারাতি হয়ে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এরপর সংসদ সদস্য নির্বাচিত হয়েই পেয়ে যান মন্ত্রিত্ব। ক্ষমতার দাপটে বেপরোয়া হয়ে ওঠেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। অভিযোগ আছে শিক্ষা প্রতিষ্ঠান দখল, দুর্নীতি, অবৈধ ব্যবসা, নিয়োগ বাণিজ্য আর কর ফাঁকি নিয়ে দেশে বিদেশে হাজারো কোটি টাকার সম্পদ বানিয়েছেন সাবেক এই মন্ত্রী। চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল রাজনীতিতে আসেন 2018 সালে। আগে রাজনীতি না করলেও হুট করেই পেয়ে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ। চট্টগ্রাম 9 থেকে নির্বাচিত হন একাদশ সংসদ নির্বাচনে। দায়িত্ব পান শিক্ষা উপমন্ত্রীর। সবশেষ ছিলেন একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী। চট্টগ্রামে আওয়ামী লীগের একাংশের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন নওফেল। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের কমিটির নামে চালু করেন মাইম্যান রাজনীতি। নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন আধিপত্য। মদত দেন শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডারদের। শিক্ষা বিভাগের টপ টু বটম বদলি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে নওফেলের বিরুদ্ধে। শিক্ষা উপমন্ত্রী হওয়ার পরই কবজায় নেন সিটি কর্পোরেশনের মালিকানাধীন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের। এছাড়া নিয়ন্ত্রণে নেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের। কোনো একটা প্রতিষ্ঠানের ইনস্টিটিউশনকে নিজের করে নিয়ে শুধুমাত্র ওনার যে ভাবমূর্তি নষ্ট হয়েছে এটা না, অন্যান্য রাজনীতিবিদদেরও সাধারণ মানুষের চোখে উনি ভাবমূর্তি নষ্ট করেছেন। চট্টগ্রামে নকল সিগারেট ও ব্যান্ডরোল প্রস্তুতে অভিযুক্ত সাবেক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, তার দুর্নীতির সারথি ছিলেন নওফেল। বিজয় ইন্টারন্যাশনাল এবং তারা ইন্টারন্যাশনাল টোবাকোর মাধ্যমে 4 বছরে ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকি দিয়ে 2 জনে লোপাট করেন কয়েক হাজার কোটি টাকা।
শিক্ষা উপমন্ত্রী হওয়ার পরই বাড়তে থাকে নওফেল ও তার স্ত্রীর সম্পদ। 2018 নির্বাচনের আগে হলফনামায় দেখান 1,61,95,631 টাকার সম্পদ। ওই সময় তার স্ত্রীর সম্পদ দেখান 59 লাখ টাকা। স্বামী স্ত্রী কারো নামেই ছিল না কোনো স্থাবর সম্পদ। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী নওফেলের বার্ষিক আয় বেড়েছে 29 লাখ টাকা, আর 5 গুণ বাড়িয়ে স্থাবর অস্থাবর সম্পদ দেখিয়েছেন 7,99,91,956 টাকা। বেড়েছে স্ত্রীর সম্পদও। নওফেলের দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুদক ও অন্যান্য সংস্থা। দুদকের প্রাথমিক অনুসন্ধানে নওফেলের অর্জিত সম্পদ 8,04,11,000 টাকা। এর মধ্যে ঋণ ও খরচ বাদ দিয়ে 2,94,42,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মিলেছে। এছাড়া নওফেলের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে 41টি হিসাব পেয়েছে দুদক। সংস্থাটির ধারণা এসব অ্যাকাউন্টে বিপুল অর্থের সন্দেহজনক হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর হয়েছে। নওফেলের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাও করেছে দুদক। এছাড়া নওফেল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে BFIU। ঐতিহ্যবাহী দলের মেম্বার হয়ে সেই দল থেকে নির্বাচিত হয়ে বিনা ভোটে লুটপাট করেছে। গণতন্ত্রের অনুপস্থিতির কারণে, সুশাসনের অনুপস্থিতির কারণে আমরা আশা করব যে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এখানে ছাড় দেওয়া হবে না। ছাড় দিলে বারবার একই ঘটনা করবে, জনগণ ভোগান্তির সম্মুখীন করবে। এসব বিষয়ে কথা বলতে কোনোভাবেই নওফেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। চট্টগ্রামে তার বাড়িতে গেলে নিরাপত্তা কর্মী ছাড়া কারো দেখা মেলেনি। হাবিবুর রহমান, DBC নিউজ ডেস্ক। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র নিউজ রুম এডিটর সামিয়া জান্না। সামিয়া জান্না, এই যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের উপর তো আগে থেকেই বেশ আন্তর্জাতিক চাপ ছিল, এতদিন কেন লাগলো যুদ্ধবিরতির উদ্যোগ নিতে? সুরভি, ধন্যবাদ আপনাকে। মূলত 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস যে হামলা চালিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সে বছর 27 অক্টোবর থেকে গাজায় জল, স্থল এবং আকাশ পথের সর্বাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। হামাসকে নির্মূলের নামে সেখানে এক নজিরবিহীন হত্যাযজ্ঞ আমরা দেখেছি। 46,000-এর বেশি মানুষ কিন্তু গাজার মৃত্যুবরণ করেছেন এবং কয়েক প্রজন্ম গাজাবাসীদের আসলে নিশ্চিহ্ন হয়ে গেছেন। এখন আসে আপনার প্রশ্নে, আপনি বলছিলেন যে আগে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। উদ্যোগ কিন্তু আগেও নেওয়া হয়েছে, যেমন 2023 সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, কিন্তু 7 দিনের মাথায় সেটি আসলে ভেস্তে যায়। এরপরে গত বছরের 2024 সালের মের দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি তার একটি 3 দফার একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আপত্তি ছিল এবং হামাসেরও কিছু বিষয় নিয়ে আসলে আপত্তি ছিল। এরপরে সাম্প্রতিক সময় নতুন করে আসলে আলোচনা গতি পায়। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট তার নির্বাচনী প্রচারাভিযানে তিনি বারবারই যুদ্ধ বন্ধের উদ্যোগের প্রতি আসলে জোর দিয়েছিলেন এবং তিনি তার যে ফিলিস্তিন বিষয়ক প্রতিনিধি দল ছিল তারা কাতারের দোহা এ বিষয়ে আলোচনার জন্য গিয়েছিল এবং মূলত এক ধরনের আসন্ন ট্রাম্প প্রশাসনের জোরের কারণেই কিন্তু আসলে এবারের যে আলোচনা এটি গতি পেল। এবার আসা যাক, এখানে 3টি বিষয় আছে। প্রথমত, যে কোনো চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি বা যে কোনো ধরনের চুক্তির বিষয়ে দুই পক্ষকেই সম্মত হতে হয়। ইসরায়েলের পক্ষ থেকে এবং নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে বরাবরই এক ধরনের আপত্তি ছিল, যেমন গাজার মধ্যাঞ্চল দিয়ে যে নেটজারিম করিডোরটি চলে গেছে সেখান থেকে ইসরায়েলের সেনার সম্পূর্ণভাবে প্রত্যাহারের একটি বিষয় ছিল চুক্তিতে, কিন্তু ইসরায়েল বরাবরই এর বিরোধিতা করে এসেছে। এবং আরেকটি বিষয় এখানে আছে, সেটি হচ্ছে যে ইসরায়েলের আদালতে কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলমান এবং এখানে বিশ্লেষকরা বলে থাকেন যে তিনি অনেকটা নিজের গদি বাঁচানোর জন্যই কিন্তু আসলে গাজায় যে যুদ্ধবিরতি সেটি কার্যকর হতে দেননি। তিনি বারবারই এটিকে পেছাচ্ছিলেন এবং যখনই
হামাসের বিরুদ্ধে হামাস নির্মূলের নামে আসলে হামলা চালাচ্ছিলেন। হামাস ক্ষুব্ধ হয়ে যখন পাল্টা হামলা চালাচ্ছিল তখনই আবার ইসরায়েল বাহিনী হামলা আরো জোরালো করছিল গাজে। আমরা গত 15 মাস ধরে এমনই প্রবণতা এবং এমনটাই দেখে এসেছি। জি সামিয়া, একদম পরিষ্কার আরেকটু বলবেন, যুদ্ধবিরতি কার্যকরের পর এই মুহূর্তে পরিস্থিতি কি? আদৌ কি ইসরায়েলি হামলা বন্ধ হয়েছে? যারা বাস্তুচ্যুত হয়েছিলেন তারা কি নিজ ভূমিতে ফিরতে পারবেন? সুরভি, এই মুহূর্তে গাজাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন, এতটুকু আমি বলতে পারি। সম্মুখ লড়াই যেটি হামাসের যোদ্ধারা এবং ইসরায়েল বাহিনী দুপক্ষের লড়াই বন্ধ হয়েছে, সংঘর্ষ বন্ধ হয়েছে। আগে যেমন সরাসরি যুদ্ধে জড়িত ছিল দুই পক্ষ, এখন সেটি আমরা দেখতে পাচ্ছি না। আমরা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম রয়টার্স, বিবিসির ভিডিও ফুটেজে আমরা দেখছি যে গাজাবাসী যারা আছেন তারা নিজেদের ভিটে মাটিতে ফেরার চেষ্টা করছেন। তাদের যা সামগ্রী আছে ব্যক্তিগত সেগুলো নিয়েই তারা নিজেদের বাসভূমিতে, মাতৃভূমিতে ফেরার চেষ্টা করছেন। যদিও আসলে এর আগে আমরা দেখেছি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কিন্তু খুব বেশি দিন সেটি স্থায়ী হয়নি। এবারের যুদ্ধবিরতি কতদিন স্থায়িত্ব হবে, কতজন ফিরতে পারবেন এবং কতদিন থাকতে পারবেন সেটি আসলে সময়ই বলে দেবে সুরভি। জি নিশ্চয়ই সামিয়া জানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। বাঙালির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পিঠাপুলি, হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঠাকুরগাঁওয়ে হয়ে গেল পিঠা উৎসব। শুক্রবার সদর উপজেলার কাজীপাড়ায় আয়োজিত এই উৎসবে অংশ নেন 30 জন ক্ষুদ্র উদ্যোক্তা। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে আবহমান কাল ধরে পৌষ মাঘে গ্রাম বাংলার ঘরে ঘরে চলে পিঠা উৎসব। এরই ধারাবাহিকতায় মাঘের শুরুতে ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয় পিঠা উৎসবের। ভাপা, চিতই, পাটিসাপটা, নকশি পিঠা, বিবিয়ানা আর মালপোয়ার মতো হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন ক্ষুদ্র উদ্যোক্তারা। এই আয়োজন দেখতে আর সুস্বাদু পিঠার স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন নানা বয়সীরা। নানা দাদাদের কাছে, আমি এই নানি দাদিদের কাছে যে গল্পগুলো শুনতাম, অমুক পিঠা, মানে বিভিন্ন রকমের পিঠা, সেই পিঠাগুলো এখানে আসে দেখলাম, খুব ভালো লাগলো। এই পিঠাগুলো আমার বাচ্চা কাচ্চা আগামী প্রজন্ম খুব সুন্দর করে যেন বানাইতে পারে সেই আয়োজন করা হয়েছে। প্রতিটা স্টলে আমি ঘুরে দেখলাম, অনেক সুন্দর হয়েছে। নিজেদের তৈরি পিঠা সবার সামনে তুলে ধরতে পেরে খুশি ক্ষুদ্র উদ্যোক্তারাও। জানান এমন আয়োজন তাদের অনুপ্রাণিত করবে। এই পিঠাটা আর কি অনেকে খাই নাই, অনেকে দেখে নাই, তো আমি তো বাসায় বসে বানাই, তাই এই মেলার মাধ্যমে আর কি এখানে আনা, তো ভালোই লাগতেছে। স্টল দিয়ে খুব ভালো লাগতেছে। এখানে 17 ধরনের পিঠা আছে। বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরই এই ধরনের উৎসবের কথা জানান আয়োজক। তীব্র শীত উপেক্ষা করে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত চলা এই পিঠা উৎসব ঠাকুরগাঁওয়ের সংস্কৃতিপ্রেমী মানুষদের মনে এনে দিয়েছে নতুন আনন্দ। ডিবিসি নিউজ ডেস্ক। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় বিশ্বসেরা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এর আদেশ দেন। একের পর এক খারাপ সংবাদ ছুটে আসছে সাকিব আল হাসানের জন্য। দেশে আসতে পারেননি, হয়েছে তার নামে মামলা। এবার সাকিবের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকার অ্যাডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মা লিমিটেডের এমডি গাজী শাহগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। ক্রিকেটার সাকিব আল হাসান তার বিরুদ্ধে আজকে বিজ্ঞ সিএম আদালতে একটি চেক ডিসঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজকে ধার্য ছিল আদালতে আসার জন্য, কিন্তু সে আজকে আদালতে আসে নাই। না আসার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় আরও অন্যান্য আসামি যারা আছে তারাও আদালতে 2 জন আসামি উপস্থিত হয়ে তারা জামিন নেন। এই মামলায় গত বছরের 15 ডিসেম্বর একই আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে সাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ 4 জনকে আসামি করে মামলা করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর সব আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। তবে আজ সাকিব সহ আসামিরা আদালতে হাজির না হলে বিচারকে আদেশ দেন। মামলার অভিযোগ, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করেন। তার বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেকের টাকা উত্তোলন করতে গেলে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় তার ডিসঅনার হয়। 2 চেকে টাকার পরিমাণ প্রায় 4 কোটি 15 লাখ টাকা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।